হ্যালো, দিস ইজ অভিজিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং কসিয়াস অ্যাসপিরেন্ট। আজকে নিয়ে চলে এসেছি নতুন পলিটির একটা চ্যাপ্টার, স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। স্যালিয়েন্ট ফিচার্স মানে হচ্ছে লক্ষণীয় যে বৈশিষ্ট্যগুলো আমাদের। দেখো, আমাদের পলিটি জানতে গেলে ধরো আমরা আজকে গভর্নর পড়বো, তারপর ধরো কি পড়বো, সিএম পড়বো, পিএম পড়বো, পার্লামেন্ট পড়বো, স্টেট লেজিসলেচার পড়বো, ন্যায়পাল পড়বো, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পড়বো, অ্যাডভোকেট জেনারেল পড়বো, অ্যাটর্নি জেনারেল পড়বো, তারপরে দেখো পিএমবেল পড়বো। এরকম অনেক কিছু আছে, সুপ্রিম কোর্ট আছে, সাবঅর্ডিনেট কোর্টস আছে, তারপরে আমাদের আর্টিকেলগুলো পড়তে হবে, অ্যামেন্ডমেন্টগুলো পড়তে হবে, কেসেসগুলো পড়তে হবে। তারপরে ধরো আমাদের আরও কি কি আছে, যে সব পার্লামেন্টারি সিস্টেমের সাথে যেগুলো রিলেটেড, রাজ্যসভা, লোকসভা কি, এই সব কিছু জানতে গেলে তো আগে আমাদের জানতে হবে কি স্টেট, হোয়াট ইজ স্টেট। স্টেটের সাথে যেগুলো রিলেটেড হয়ে রয়েছে, ধরো আজ আমরা কথায় কথায় শুনছি একটা টপিক উঠেই আছে ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে। কি ধরনের টপিক? ধরো গভর্নর টপিক। রিসেন্টলি আমরা দেখেছি যে গভর্নর টপিক নিয়ে বিভিন্নভাবে কিন্তু আলোচিত হচ্ছে। এবার দেখো আমাদের গভর্নরকে জগদীপ ধনকর। তো এইরকমভাবে আমাদের কিন্তু গভর্নরের নামটা যেমন আমরা জানছি, তার সঙ্গে কি জানছি যে আমাদের গভর্নরের ঠিক কাজটা কি, তার কি কি ক্ষমতা আছে, তিনি কি রাষ্ট্রপতির ন্যায় কাজ করেন স্টেটে, নাকি রাষ্ট্রপতি আর তিনি একদম ডিফারেন্ট দুজনের থেকে। তো দেখো, অবভিয়াসলি তিনি রাষ্ট্রপতির মতনই কাজ করেন, কিন্তু তাদের অফিসটা কিন্তু সেম না। একজন সেন্টারের হয়ে করছেন, একজন স্টেটের হয়ে করছেন। তো এইগুলো পরে যাব। এবার এই ব্যাপারগুলোতে ঢুকতে গেলে তো, যেমন আমাদের ইন্ডিয়া গেট, আমরা এরকম রাখি কি যে হ্যাঁ ইন্ডিয়া গেট, আমরা এরপরে ইন্ডিয়াতে এন্ট্রি মারছি, বা এটা আমাদের একটা স্থাপত্য, তাই তো। তো এইরকমই ধরো আমরা সেলিয়েন্ট ফিচার্স চ্যাপ্টারটাকে ইন্ডিয়ার গেট হিসেবে মানি। যদি এইটা মানি, তার মানে আমাদেরকে মানতে হবে যে আমরা পুরো হোল ইন্ডিয়াটা এবার ঘুরবো, তার মানে জাস্ট গেট দিয়ে এন্ট্রি করছি। ওকে, তো সেলিয়েন্ট ফিচার্সটা যদি ভালো করে না বোঝা যায়, তা আমরা প্রিএমবেল পড়েও কিছু বুঝতে পারবো না, হোয়াট ইজ ফান্ডামেন্টাল রাইট সেটাও বুঝতে পারবো না। এই যে আর্টিকেল থেকে যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো আসে, সেইগুলো জানতে গেলে আমাদেরকে ফান্ডামেন্টাল রাইট পড়তে হবে, ডিপিএসপি পড়তে হবে, ফান্ডামেন্টাল ডিউটি পড়তে হবে, এরকম প্রচুর আছে। তা আমাদের সবকটাই কি জানতে হবে। তো দেখো, আমরা সেলিয়েন্ট ফিচার্স পড়ছি মানে আমাদের কনস্টিটিউশনালের যে পার্টসগুলো আছে, ইম্পর্টেন্ট ফিচার্সগুলো আছে, সেগুলো আমরা পড়ছি। তো দেখো, ফার্স্ট আমরা আগে কয়েকটা অ্যামেন্ডমেন্ট সম্পর্কে জেনে নিই। অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে কি, ধরো কনস্টিটিউশনে কোনো সমস্যা রয়েছে। সমস্যা মিনস কি, ধরো যখন ফ্রেমার্স মিন যারা ফ্রেম করেছে কনস্টিটিউশন, তারা যখন কনস্টিটিউশন ফ্রেম করেছিল, সেই টাইম অনুযায়ী সেই লগুলো কি ছিল, ঠিক ছিল। এখন কি হয়েছে, যত দিন এগোচ্ছে, দিন এগোতে এগোতে কি হচ্ছে, একটা সমস্যা ছিল, সেখান থেকে সমস্যার আকার দ্বিগুণ হচ্ছে। ওই সেই একটা মাতৃজনু থেকে, মাতৃকোষ থেকে দুটো অপত্য জনু যে সৃষ্টি, এইরকম আর কি, যে একটা কোষ থেকে দুটো কোষের সৃষ্টি। এইভাবে কিন্তু মাইটোসিস মিয়োসিস প্রক্রিয়ার মতো এগিয়ে চলেছে সমস্যা। তো আমরা কি সেই সমস্যা থেকে ছুটি পেতে পারবো না। তার জন্য কি আমাদের নতুন নতুন আইন বানাতে হবে, নতুন নতুন নিয়ম করতে হবে। তো সেই জন্য কি, ধরো কোনো আর্টিকেলে চেঞ্জেস দরকার, তাই তো। তো আর্টিকেলে চেঞ্জেস দরকার হলে কি করতে হবে, আমাদের সেখানে অ্যামেন্ডমেন্ট করতে হবে। অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে শোধন করবো, আমরা সেটাকে চেঞ্জ করবো। তো দেখো, সেলিয়েন্ট ফিচার্সে আমরা সেই জিনিসগুলো পড়বো। অ্যামেন্ডমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই যে আমরা যে ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে পড়বো, তার মধ্যে অ্যামেন্ডমেন্ট সম্পর্কে আমাদের জানাটা দরকার। 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে, এটা 1956-এ হয়েছিল। কি হয়েছিল না হয়েছিল আমরা এখন পড়ছি না, আমরা যত এগোবো তত পড়বো। এরপর দেখো, 7th এর পর হচ্ছে 42nd, 44, ঠিক আছে, তারপর হচ্ছে ধরো 97, 73rd আর 74th, ঠিক আছে। এই অ্যাক্টগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই অ্যামেন্ডমেন্টগুলোর মাধ্যমে কিন্তু একটা হিউজ চেঞ্জেস এসেছিল ইন আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন।
the most important amendment act is this 42nd Constitutional Amendment Act. Why it is so much important? Because 42nd Amendment Act is known as the mini constitution due to the importance and large number of changes made by it in various part of our Indian Constitution. So ইম্পর্টেন্সটা কেন আমরা সেটাই বললাম, যে সব থেকে মেজর চেঞ্জেসটা কিন্তু এইটা আর এইটা এই দুটোতেই এসেছিল, কিন্তু 42nd মেজর চেঞ্জেস এসেছে। সো নেক্সটে যাই আমরা, চলো নেক্সট আমরা একটা কি পড়বো, নতুন একটা কেস। এবার কেসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ ভেরিয়াস যে এক্সামিনেশন আছে সেইগুলোর মধ্যে কিন্তু এই কেসটা কভার করা হয়েছিল। কেন করা হয়েছিল? কারণ এর একটা ইম্পর্টেন্স আছে। কি সেই কেসটার নাম? কেশবানন্দা ভারতী অ্যান্ড স্টেট অফ কেরালা কেস। ঠিক আছে, তো আমরা কেশবানন্দা ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা কেস নামেই জানি সেটাকে, 1973। তো লিখি চলো, কেশবানন্দা ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা কেস। আমি স্টেট কেরালা লিখলাম। ঠিক আছে, কত সালে হয়েছিল? 1973-তে। কি কি নিয়ে হয়েছিল দেখো, আর্টিকেল 368 মানে হচ্ছে এইটার মাধ্যমে বাই দিস পার্লামেন্ট ক্যান চেঞ্জ দ্য হোল কনস্টিটিউশন। এবার এইটা নিয়ে হয়েছিল সমস্যা। এরা পার্লামেন্ট করেছিল কি, যে বেসিক্স যে স্ট্রাকচার আছে কনস্টিটিউশনে, বেসিক স্ট্রাকচার কি সেটা আমরা পড়বো। এই বেসিক স্ট্রাকচারটা কি করেছিল? হাত দিয়ে দিয়েছিল। এবার সেই বেসিক স্ট্রাকচারটা কিন্তু চেঞ্জ করা যায় না, কারণ পার্লামেন্ট ক্যান মেক ল। এবার সেই লটা যদি বানানো হয়ে যায়, সেই লটা মেনে কি করতে হবে, যে সব পুরো হোল কান্ট্রিকে চলতে হবে। কিন্তু 368টাকে ইউজ করে এটা ওয়ান টাইপস অফ অপব্যবহার হয়েছিল, তাই তো? তখন কিন্তু একটা কেস ওঠে, যেটা হচ্ছে কেশবানন্দা ভারতী ভার্সেস স্টেট কেরালা। তা এটাতে কি রায় দেওয়া হয়েছিল? সুপ্রিম কোর্ট কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছিল যে বাই ইউজিং দিস পার্টিকুলার আর্টিকেল the parliament can change the whole constitution but cannot change the basic structure. কেন? কারণ বেসিক স্ট্রাকচার বদলে দিলে কিন্তু পুরো যে মান আছে, সম্মান আছে, যে কনস্টিটিউশন একটা স্তম্ভ আছে, পুরোটাই কি হবে, যে ধ্বংস হয়ে যাবে। তো সেই এনেবল করার যে পার্টটা ছিল সেটা পুরোপুরিভাবে কিন্তু সুপ্রিম কোর্ট কি করে দিল, নাকচ করে দিল। ঠিক আছে, পুরো নাকচ করে দিল। এই যে পার্লামেন্ট কিন্তু এই বিষয়টা এনেবল নয়। চলে যাই নেক্সট, লেন্দিয়েস্টিক রিটেন কনস্টিটিউশন। এটা একটা ফিচার। এখানে কি বলছে, যে বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান। ঠিক আছে, আগে লিখে রাখি, দীর্ঘতম সংবিধান, বিশ্বের সবচেয়ে বড় এবং লিখিত। কটা আর্টিকেল আছে? 470টা আর্টিকেল আছে। 470টা আর্টিকেল, ভাবো কত বড় কনস্টিটিউশন তার মানে, আর বিশ্বের মধ্যে অন্যতম। আচ্ছা, পার্ট আছে 25। ঠিক আছে, 25টা পার্ট আছে, 12টা স্কেডিউল আছে। ঠিক আছে, 12টা স্কেডিউল আছে। এইবার দেখো, আমরা এটার সাথে সাথে আরো অনেক কিছু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টও পড়বো। এইবার দেখো স্কেডিউলস হবে এটা। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, দেখো একটা ছোট্ট ইনফরমেশন, যেটা 1950 সালের পর থেকে টিল নাও অবধি, তাও ধরো 20টার মতো আর্টিকেল বাদ চলে গেছে। ঠিক আছে, 90টার থেকে বেশি আর্টিকেল, মানে 20টার থেকে বেশি আর্টিকেলই বাদ গেছে। 90টার থেকে বেশি আর্টিকেল তোমার কি হয়েছে, যোগ হয়েছে। ঠিক আছে, ধরো 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমি ধরছি। 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956 যখন হচ্ছে, তখন পার্ট 7, ঠিক আছে, পার্ট 7টা কি হচ্ছে, বাদ পড়ে যাচ্ছে। ওটা ঠিক করা হলো যে এই পার্টটা থাকবে না কনস্টিটিউশনে। তার বদলে অনেক পার্ট এসছে বিভিন্ন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। যেমন ধরো পার্ট 4A, ঠিক আছে, যেটা ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে। তারপর ধরো 9 A, 9 B, ঠিক আছে, 14 A,
এই পার্টগুলো কিন্তু সব জয়েন্ট হয়েছে। তো এইটা হচ্ছে পুরো আমরা একটা ফিচারের কিন্তু যাবতীয় তথ্য দিয়ে মোটামুটি একটা ইম্পর্টেন্ট পার্ট কিন্তু আমরা দেখে নিলাম, যাতে করে আমাদের একটা ধারণা জন্মালো কি যে ভারতের সংবিধান সবচেয়ে দীর্ঘতম লিখিত সংবিধান এবং তার 470টা আর্টিকেল আছে, 25টা পার্ট আছে, 12টা স্কেডিউল আছে। 1950 সাল থেকে এখন অবধি 470খানা আর্টিকেল বেড়েছে কিভাবে? আগে তো 470 ছিল না, ধীরে ধীরে কিছু আর্টিকেল বাদ চলে গেছে, কিছু আর্টিকেল যোগ হয়েছে, 90টার বেশি আর্টিকেল যোগ হয়েছে, কিছু পার্ট বাদ গেছে, কিছু পার্ট যোগ হয়েছে, এইভাবে কিন্তু এখন প্রেজেন্ট সিচুয়েশনে এইটা আছে। নেক্সট পার্টটা আমরা কি দেখছি বা ফিচারটা আমরা দেখছি drawn from various sources। এই ভেরিয়াস সোর্সেস মানে কি? ভেরিয়াস সোর্স মানে হচ্ছে বিভিন্ন যে কান্ট্রি আছে সেই বিভিন্ন কান্ট্রির কথা বলছি, ঠিক আছে? এই ভেরিয়াস সোর্সের থেকে কি হয়েছে, আমাদের কনস্টিটিউশন যখন মেকিং করা হয়েছিল সেই টাইমে ওখান থেকে বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন ফিচার কিন্তু ধার করা হয়েছিল, বড় করা হয়েছিল, সেগুলো নিয়ে কিন্তু আমাদের কনস্টিটিউশনটা তৈরি হয়েছে। নেক্সট আমরা চলে যাচ্ছি কি, যে এই যে পুরো লাইনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বি.আর. আম্বেদকরের বলা। কি বলছে? যে ransacking all the known constitutions of the world। কি? আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো তিনি বলেছিলেন, ডক্টর বি.আর. আম্বেদকর acclaimed that the constitution of India has been framed after ransacking all the known constitutions of world। এবার কেন বলেছিলেন? কারণ দেখো, ransacking এই ওয়ার্ডটার মানে হচ্ছে মুক্তিপণ, ঠিক আছে? তো হোল ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু এটা একদম ইউনিক এবং সেটা কিন্তু সমস্ত জায়গা থেকে নেওয়া হয়েছিল। তো নিয়ে সেই অর্থেই কিন্তু সেই ক্ষেত্রেই তিনি এই ওয়ার্ডটা এবং লাইনটা ইউজ করেছিলেন। তো এরকমভাবে কোয়েশ্চেন দিতে পারে যে এই কথাটা কে বলেছিলেন, তখন অ্যান্সারটা কিন্তু হবে কি বি.আর. আম্বেদকর, ডক্টর বি.আর. আম্বেদকর, ঠিক আছে? এটা লিখে নাও। আচ্ছা, নেক্সট দেখো, এখানে বিভিন্ন দেশের কনস্টিটিউশনের কথা বলা রয়েছে, যে ব্রিটিশ কনস্টিটিউশন থেকে কোন কোন পার্টগুলো ইন্ডিয়ান কনস্টিটিউশনে নেওয়া হয়েছিল। তো চলে যাই, দেখো ফার্স্টে ব্রিটিশ কনস্টিটিউশন, সেখান থেকে কি নিচ্ছি? ক্যাবিনেট গভর্নমেন্ট সিস্টেম, যেটা ইন্ডিয়াতে ক্যাবিনেট গভর্নমেন্ট আমরা দেখি, সেই ক্যাবিনেট মিনিস্ট্রির কথা, সেই ক্যাবিনেট গভর্নমেন্টটা কিন্তু যে ধারণাটা সেটা নেওয়া হয়েছে। রিলেশনস অফ এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচার, এই এক্সিকিউটিভ আর লেজিসলেচারের মধ্যে যে রিলেশনটা থাকবে, মানে কি আইন বিভাগ আর বিচার বিভাগ, আইন বিভাগ আর শাসন বিভাগ, তাই তো? আইন বিভাগ আর শাসন বিভাগের মধ্যে যে রিলেশনটা থাকবে, বিচার বিভাগ তো জুডিশিয়ারি হয়ে যাচ্ছে, তাই তো? তো জুডিশিয়ারি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বডি, এটা মাথায় রাখতে হবে। জুডিশিয়ারি কিন্তু এই সবের থেকে কিন্তু আলাদা। আর্টিকেল 50-তে বলা হচ্ছে ডিপিএসপির আন্ডারে যে এখানে এক্সিকিউটিভ, লেজিসলেচার আর জুডিশিয়ারি প্রত্যেকটা সেপারেট হবে, ঠিক আছে? কেউ কারোর বিষয় কিন্তু হস্তক্ষেপ করতে পারবে না, কিন্তু এক্সিকিউটিভ আর লেজিসলেচারের মধ্যে কিন্তু একটা সম্পর্ক থাকছে। এবার দেখো, এক্সিকিউটিভ আর লেজিসলেচার যদি জুডিশিয়ারি সিস্টেমকে নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়, কি হবে? তাহলে অনেক রকম স্বৈরাচারী মনোভাব হওয়ার কিন্তু সম্ভাবনা থাকতে পারে, তাই তো? তাই সেই ব্যাপারটাকে কিন্তু পুরোপুরি আলাদা রাখা হয়েছে। এরপর দেখো 1935, এই অ্যাক্টের মাধ্যমে, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর কথা বলছি, সেই অ্যাক্টের থেকে কি কি নেওয়া হয়েছে? যখন ক্রিটিসিজম আছে না, এই ধরো লক্ষ্মীকান্তের বই যখন পড়বে বা যে অন্যান্য বইগুলো আছে অন্যান্য রাইটারের, সেই পলিটি বইগুলো যখন পড়বে, দেখতে পাবে যে 1935 এর অ্যাক্ট থেকে পুরোপুরি কপি করে নেওয়া হয়েছে, এরকম ক্রিটিসিজমও কিন্তু আমরা পাচ্ছি। তো দেখো, ফ্রেমার্সরা নাকি পুরোপুরি এইটাকে কপি করে নিয়েছে, কিন্তু তার সব দিকে সত্যি নয়। কি কি নিয়েছে দেখি। ফেডারেল স্কিম, জুডিশিয়ারি, পিএসসি মানে হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন, এই ধারণাটা, এমার্জেন্সি প্রভিশন, এই যে এমার্জেন্সি প্রভিশন গুলো যেগুলো আছে সেইগুলো, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস, গভর্নর অফিস। গভর্নর অফিস মানে এই যে গভর্নর থাকবে স্টেটের, এইটা কিন্তু 1935 অ্যাক্টের থেকে নেওয়া হয়েছে। এই তুলে কোয়েশ্চেন এসেছিল যে গভর্নর অফিস এটা কোন জায়গা থেকে ইন্ডিয়ান কনস্টিটিউশন ফ্রেমার্স নিয়েছিল, ঠিক আছে? এরকম টাইপসের একটা কোয়েশ্চেন ছিল, তো অ্যান্সার হয়েছিল গভর্নর। নেক্সট দেখো, ইউএসএ কি বলছে? এফআর হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে? এফআর হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস।
সেটা কোথা থেকে না আছে, ইউএসএ, আমেরিকা থেকে। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, এই যে বলেছিলাম না জুডিশিয়ারি যে ইন্ডিপেন্ডেন্স, পুরো ম্যাটারটা পুরোপুরি আলাদা থাকবে, ঠিক আছে, এক্সিকিউটিভ লেজিসলেচারের সাথে কিন্তু থাকবে না। জুডিশিয়াল রিভিউ, রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্টস জাজেস, ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে, এদের যে রিমুভাল, এই সব কিন্তু কোথা থেকে পাচ্ছি, ইউএসএ থেকে। আর ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, এটাও কিন্তু আমরা ইউএসএ থেকে পাচ্ছি। আচ্ছা, নেক্সট দেখো কি আইরিস। আইরিসে কি রয়েছে, নমিনেশন অফ নাম্বারস অফ রাজ্যসভা, ডিপিএসপি, প্রেসিডেন্ট ইলেকশন। এবার দেখো এই যে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের মাধ্যমে যে একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক হারে একটা ভোট হয়, সেই সিস্টেমটার নামই আমি বলছি। সেই সিস্টেমের মাধ্যমে কিন্তু ইলেকশনটা হয়। তো এই ব্যাপারগুলো আইরিস থেকে নেওয়া হয়েছে, আইরিস কনস্টিটিউশন। আর ডিপিএসপির কথাটা একটু বলি, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, রাষ্ট্র নির্দেশনামূলক যে নীতিগুলো। যেমন ধরো ডিপিএসপি হচ্ছে ইম্পর্টেন্ট, আমাদের রাষ্ট্রের কিছু নিজস্ব কর্তব্য অনুযায়ী যে এই করব, আমরা সমতা রক্ষা করব, আমরা এডুকেশন সিস্টেমটাকে সবার জন্য সমানভাবে ভাগ করে দেব, সেখানে পঞ্চায়েতের কথা আছে, ইউনিয়ন সিভিল কোডের কথা আছে, সেখানে 3টে ভাগ আছে, যদিও সোশ্যালিস্ট, গান্ধিয়ান, লিবারেল, ইন্টেলেকচুয়াল, তাই তো। ডিপিএসপি এই 3টে ভাগ রয়েছে, তার মধ্যে বিভিন্ন আর্টিকেল রয়েছে। অ্যানিমাল স্লটারিং করা যাবে না, মানে হত্যা করা যাবে না। তারপর ধরো মদ, ড্রাগস, এইসব জাতীয় জিনিস কিন্তু সেবন করা যাবে না, যেগুলো স্বাস্থ্যের পক্ষে হানিকর, এগুলো অপরাধ। এই সব বিষয় এগুলো কিন্তু ডিপিএসপি তে রয়েছে। কিন্তু এত কিছুর পরেও ডিপিএসপি নন জাস্টিসিয়েবল, মানে কিন্তু কোর্টে এটাকে নিয়ে ক্রস করা যাবে না। কেন যাবে না? কারণ রাষ্ট্র এটা করতে পারে, নাও করতে পারে, কিন্তু কোন পার্সন এটা বলতে পারে না যে আমি এটা পাচ্ছি না, উনি কি ক্রস করছে, যে রাষ্ট্রের দোষ সেটা, ঠিক আছে। তো এইটা নন জাস্টিসিয়েবল। আবার যখন ফান্ডামেন্টাল ডিউটি পড়বো, সেটা আবার নন জাস্টিসিয়েবল। মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে, ডিপিএসপি আর ফান্ডামেন্টাল ডিউটি নন জাস্টিসিয়েবল। দেখো নেক্সট আমরা চলে যাচ্ছি, দেখো ক্যানাডিয়ান কনস্টিটিউশন। সেখান থেকে কি কি নিচ্ছে, স্ট্রং সেন্টার। স্ট্রং সেন্টার মানে হচ্ছে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট, যে ইউনিয়ন অফ স্টেটের কথা বলা হচ্ছে আর্টিকেল 1-এ। সেখানে বলা হচ্ছে কি, একটা ইউনিটি থাকবে প্রত্যেকটা স্টেটের মধ্যে, তাদের একটা হেড থাকবে যাকে আমরা সেন্টার নামে জানবো, ঠিক আছে। তো সেই সেন্টারের আন্ডার কন্ট্রোলে কিন্তু পুরো হোল ইন্ডিয়া থাকবে, অথচ কিন্তু সেটা প্রজাতান্ত্রিক রাষ্ট্র হবে। একটা অন্য রকমের কিন্তু স্ট্রাকচার দিয়ে গড়া হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনটাকে। তো স্ট্রং সেন্টারের কথা বলা হয়েছে, সেটা কোথা থেকে নিচ্ছি আমরা, সেটা ক্যানাডিয়ান কনস্টিটিউশন থেকে নিচ্ছি। এরপর দেখো অ্যাপয়েন্টমেন্ট অফ স্টেট গভর্নর। এই যে গভর্নর কে যে আমরা অ্যাপয়েন্ট করছি, কোথা থেকে, মানে কারা করছে? অবভিয়াসলি সেন্ট্রাল গভর্নমেন্ট করছে। সেন্ট্রাল গভর্নমেন্ট কি পাঠায়, প্রত্যেক 5 বছর অন্তর আমরা দেখতে পাচ্ছি যে গভর্নর চেঞ্জ হয়, তাই তো। আগে কে ছিল, পরে কে এসছে, আমরা সবই জানি। জগদীপ ধনখড় তো আগে ছিল না, আগে অন্য একজন গভর্নর ছিল, তার বদলে কি হলো, তিনি এলেন। এবার দেখো একটা গভর্নর কিন্তু দুটো তোমার স্টেটকে বা 3টে স্টেটকেও কিন্তু একসাথে চালাতে পারে, ঠিক আছে, সেটা আলাদা বিষয়, ওটা অন্য ট্র্যাকে যাচ্ছি। এবার দেখো আরেকটা নিয়েছে হচ্ছে অ্যাডভাইজারি জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট, ঠিক আছে। এই অ্যাডভাইজারি জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট মানে হচ্ছে এইটা যে ধরো তার যে অ্যাডভাইজারি যে ক্ষমতা সুপ্রিম কোর্টের, সেইটা কিন্তু নেওয়া হচ্ছে কোথা থেকে, ক্যানাডিয়ান কনস্টিটিউশন থেকে। এরপর দেখো অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে কি কি নিচ্ছে, কনকারেন্ট লিস্ট, ঠিক আছে, ফ্রিডম অফ ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স, ঠিক আছে। তারপর দেখো জয়েন্ট সিটিং অফ 2 হাউসেস অফ পার্লামেন্ট। এই যে জয়েন্ট সিটিংটা কত নম্বর আর্টিকেলে আছে, আর্টিকেল 108, ঠিক আছে। 108-এ কিন্তু আমরা এই জয়েন্ট সিটিং অফ 2 হাউসেস অফ পার্লামেন্ট আমরা দেখতে পাচ্ছি। তখন কিন্তু জয়েন্ট সিটিং এর একটা ছোট্ট অংশ বলে রাখি, যখন ধরো পার্লামেন্টে কোন সিচুয়েশনে জয়েন্ট সিটিং হচ্ছে, ধরো কখনো কোনো বিল পাস হয়ে যাচ্ছে লোকসভায়, রাজ্যসভা থেকে পাস হচ্ছে না, কিংবা রাজ্যসভা থেকে পাস হয়ে গেছে লোকসভায় পাস হচ্ছে না, কিন্তু ইম্পর্টেন্ট বিল, সেটা নিয়ে একটা ডিসকাশনের প্রয়োজন সবাইকে সাথে নিয়ে। এবার দেখো যখন ধরো আমাদের কোনো পারিবারিক সমস্যা হয়, যখন ধরো আমাদের কোনো স্কুলের কোনো সমস্যা হয়, একটা টিচারের সাথে একটা টিচারের মিসকমিউনিকেশন, ঠিক আছে, একটা ভ্রান্তি তৈরি হচ্ছে, তখন কি করেন, যিনি হেড থাকেন, যিনি হেড স্যার থাকেন, কিংবা বাড়ির যিনি বড় প্রাপ্তবয়স্ক লোক থাকেন, যিনি বয়স্ক, তাকে কি করা হয়,
যে হেড হিসেবে বসানো হয়, তিনি পুরো একটা সভার আয়োজন করেন, যেমন পঞ্চায়েতে, ঠিক আছে, কোনো রকম মানে সমস্যার সৃষ্টি হচ্ছে, একজন হেড হয় এবং সবাইকে নিয়ে একসাথে বসে সেই বিষয়ে আলোচনা করে। সেই রকমই এইখানে যেমন আমরা দেখতে পাই লোকসভার প্রিসাইডিং অফিসার কে? লোকসভার প্রিসাইডিং অফিসার হচ্ছে আমাদের স্পিকার, ঠিক আছে। আর রাজ্যসভার তাহলে প্রিসাইডিং অফিসার কে? ওখানেও কি স্পিকার বসে? না, রাজ্যসভাতে তো স্পিকার বসেন না, ওখানে তো চেয়ারম্যান বসেন। তাহলে চেয়ারম্যান কে? চেয়ারম্যান হচ্ছেন আমাদের ইন্ডিয়ান ভাইস প্রেসিডেন্ট। বোঝা গেল? তার অফিসটা দুটো, একটা হচ্ছে ভাইস প্রেসিডেন্টের অফিস আর একটা হচ্ছে অ্যাজ এ চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। তো এই দুজন কিন্তু আমরা হেড পেলাম, স্পিকার এবং চেয়ারম্যান। তাহলে এবার এই দুটোর মধ্যে কে হেড হলো? তাহলে কাকে আমি প্রিসাইডিং এর অফিসার হিসেবে দেব যখন জয়েন্ট সিটিং হবে? এরা দুজনের মধ্যে কেউই কিন্তু জয়েন্ট সিটিং এ প্রিসাইড করতে পারবে না। কে করবে তাহলে? করবেন দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আমাদের প্রথম নাগরিক। ওয়েমার কনস্টিটিউশন থেকে নিচ্ছে সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট ডিউরিং এমার্জেন্সি। এইবার এইটা নিয়ে একটু বলতে হবে, সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট, দুটো আর্টিকেল বলে রাখি, আর্টিকেল 358 অ্যান্ড আর্টিকেল 359। এই দুটো আর্টিকেল খুব ভালো করে মাথায় রাখতে হবে। আর্টিকেল 358 এ কি বলছে? যে সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল 19 অটোমেটিকলি, ঠিক আছে, যখন এমার্জেন্সি হবে তখন ডিক্লারেশনের সঙ্গে সঙ্গে কিন্তু আর্টিকেল 19টা আর্টিকেল 358 এর মাধ্যমে কি হবে? সাপ্রেস করে দেওয়া হবে, মানে সেটা কিন্তু স্থগিত করা থাকবে। আর্টিকেল 19 এ কি আছে? ফ্রিডম অফ স্পিচ, ঠিক আছে, এখানে সেখানে ঘোরা, এই সমস্ত কিছু যে ফ্রিডমের ব্যাপারটা পুরোপুরি কিন্তু এই আর্টিকেল 19 এ রয়েছে। সেই ব্যাপারটা কিন্তু এমার্জেন্সি প্রভিশনের সময় যখন ধরো পাস হয়ে গেল, সেই টাইমে, সেই এমার্জেন্সি টাইমে কিন্তু এই আর্টিকেলের মাধ্যমে আর্টিকেল 19 পুরোপুরি বন্ধ করা হবে, সেটাকে স্থগিত করা হবে। 359 তারপরের আর্টিকেলটাই 359 এ বলছে এবার যে হোল যে ফান্ডামেন্টাল রাইট আছে সেটা সাসপেনশনের কথা। সেই ফান্ডামেন্টাল রাইটটা কিন্তু পুরোপুরি সাসপেন্ড হয়ে যাবে এই 359 এর মাধ্যমে। এবার ফান্ডামেন্টাল রাইটের প্রচুর আর্টিকেল আছে, সবকটা কি হবে? সাসপেন্ড হয়ে যাবে। এবার দেখো সোভিয়েত কনস্টিটিউশন, ইউএসএসআর, মানে কি? যে সোভিয়েত ইউনিয়নের কথা বলছে, আগে যে, এখন যেটা রাশিয়া, আগে তো সোভিয়েত ইউনিয়ন ছিল, ওখান থেকে নিচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস অ্যান্ড দ্য আইডিয়াল অফ জাস্টিস, ঠিক আছে। ফান্ডামেন্টাল ডিউটিস ওই যে বলেছিলাম, ডিপিএসপি নন জাস্টিসিয়েবল, ফান্ডামেন্টাল ডিউটিস ইজ অলসো নন জাস্টিসিয়েবল, বিকজ এই ফান্ডামেন্টাল ডিউটিসটা কিন্তু আমাদেরকে করতে হবে রাষ্ট্রের প্রতি। যেমন ধরো আমাদের 11টা ফান্ডামেন্টাল ডিউটি আছে, আমাদের 11টা ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে অনেক কিছু আছে বলা, সেগুলো নিয়ে আমরা পড়বো। এবার দেখো এই ফান্ডামেন্টাল ডিউটিটা কিন্তু কোর্টে জাস্টিসিয়েবল নয়, সেটা নিয়ে ক্রস করা যাচ্ছে না। এবার দেখো কান্ট্রিকে সম্মানিত করা, তাকে সবসময় মাথায় করে রাখা যে আমার দেশ, এই যে সম্মানটা দেওয়া, সেটা প্রত্যেকেই থাকে। যে তোর আত্মার থেকে একটা ইচ্ছা জন্মায় যে আমরা আমাদের দেশের প্রতি এইটুকু শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি। আচ্ছা, এছাড়া ধরো আমাদের যে পাবলিক প্রপার্টি আছে বা হিস্টোরিক্যাল যে প্রপার্টিস গুলো আছে, সেগুলোকে রক্ষা করা, সেগুলোই নষ্ট না করা, এই যাবতীয় যা যা থাকে, এগুলো কি আমাদের ডিউটি। এই ডিউটিগুলো কি আমাদের কনস্টিটিউশন আমাদেরকে বলে দিচ্ছে। এবার সেটা যদি কেউ না করে, ধরো আমি আমার দেশের প্রতি আমার কোনো ফিলিংস নেই, সেটা নিয়ে কি জাস্টিসিয়েবল? কোর্টে সেটাকে জাস্টিসিয়েবল বলে তোলা যায় যে এটা তো, হ্যাঁ, ও তো মানে দেশের প্রতি কোনো ভালোবাসা নেই, দেশপ্রেম নেই, তাই বলে কি সে কোনো অন্যায় করেছে? তাকে কি কাস্টাডিতে নেওয়া যায়? যায় না। কারণ কি? সেটা না থাকতে পারে, সেটা ব্যক্তির নিজস্ব চিন্তা, সে অন্য দেশে চলে যায়। যেমন আমরা দেখি নিজের দেশকে ছেড়ে তারা অন্য, এখানেই পড়াশোনা করলো, সব করলো, বাইরের দেশে চলে গেল। তো সেরকম। তো চলো এখানে দেখতে পাচ্ছি যে দ্য আইডিয়াল অফ জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ইন প্রিয়াম্বল। প্রিয়াম্বলে যেটা সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল যে ভাবনাটা রয়েছে, যেটা সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক, সেটা যে আইডিয়ালটা, সে জাস্টিসটা, যে ইকুয়ালিটিটা, এই সব বিষয়টা কিন্তু আমরা নিচ্ছি কোথায়? ইউএসএসআর থেকে। চলো যাই নেক্সট আর তিনটে দেশের কথা আমরা দেখছি, তিনটে দেশের কনস্টিটিউশন।
ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে কি নিচ্ছে, যে রিপাবলিক মানে প্রজাতান্ত্রিক ব্যবস্থা হবে আমাদের ভারতবর্ষে। প্রজাতান্ত্রিক বলতে আমরা কি বুঝি, ধরো আমাদের একটা সুপ্রিম পাওয়ার দিয়ে একজন হেড থাকবেন দেশে, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী, আর স্টেটের থাকবেন হচ্ছেন সিএম, চিফ মিনিস্টার। আর তারপরে দেখো আইডিয়াল অফ লিবার্টি, ইকুয়ালিটি, ফ্যাটার্নিটি, ঠিক আছে, এই এই যে ব্যাপারগুলো প্রিএমবেলে যে আছে, প্রিএমবেল পার্টটা আমরা আবার আলাদা করে একটা চ্যাপ্টার ওয়াইজ পড়বো, তো সেটা জেনে রাখো। ইকুয়ালিটি, লিবার্টি, ফ্যাটার্নিটি, এই সব স্বাধীনতা, এই এই যা যা আছে আমাদের, সমতা, এই সব কিছু আমাদের কি প্রিএমবেলে যে রয়েছে সেটা ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে নিচ্ছে। আর একটা দেখো সাউথ আফ্রিকা থেকে কি নিচ্ছে, সাউথ আফ্রিকান কনস্টিটিউশন, যেখানে বলছে প্রসিডিওর অফ অ্যামেন্ডমেন্ট রাজ্যসভা ইলেকশন, ঠিক আছে। এই যে রাজ্যসভা ইলেকশনের যে অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর, সেটা পুরোটা কি করা হচ্ছে, সাউথ আফ্রিকা থেকে এই ধারণাটা নেওয়া হচ্ছে। জাপানিজ কনস্টিটিউশন, সেখানে কি বলছে, প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, ঠিক আছে, যা কিছু হবে সবকিছু কিন্তু এস্টাবলিশড হবে বাই ল। এবার দেখো ব্লেন্ড অফ রিগিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, তা আগেই বলেছি ইন্ডিয়ান কনস্টিটিউশন নাইদার রিগিড নর ফ্লেক্সিবল, তো তার মধ্যখানে যে অবস্থানটা সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। তো দেখো প্রথমে আমরা বলি 368 যে আর্টিকেলটা আছে, এটার দুটো অ্যামেন্ডমেন্ট প্রসেসের কথা বলেছে। একটা হচ্ছে স্পেশাল মেজরিটি, লিখে নি, স্পেশাল মেজরিটি এম লিখলাম, ঠিক আছে, সেখানে স্পেশাল মেজরিটি দিয়ে সেটাকে পাস করাতে হবে, পার্লামেন্টের স্পেশাল মেজরিটি। এবার পার্লামেন্ট বলতে আমরা দুটোকে বুঝি আর কি। ধরো আমরা স্টেট লেজিসলেচার বলি, একটা হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি হয়, একটা হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল হয়। চলো এই ব্যাপারটা আগে একটু ডিভিশনটা করে নিই। ধরো আমি বললাম পার্লামেন্ট, এবার পার্লামেন্ট বলতে আমরা কি কি বুঝছি, ধরো উচ্চকক্ষ আর নিম্নকক্ষ। তা উচ্চকক্ষ কোনটা, নিম্নকক্ষ কোনটা? আপার হাউস বলতে আমরা রাজ্যসভাকে বুঝি, আর লোয়ার হাউস বলতে লোকসভা, ঠিক আছে, লোকসভা। এবার কিন্তু যদি আমরা বলি যে স্টেট লেজিসলেচার, অবভিয়াসলি স্টেট কথাটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে রাজ্যের কথা বলছে, কিন্তু কনস্টিটিউশনে কিন্তু হোল কান্ট্রিকেও স্টেট হিসেবে পরিগণিত করা হয়। তো দেখো স্টেট লেজিসলেচার যদি বলি, স্টেট লেজিসলেচার আমি এল লিখছি, ঠিক আছে, সেটাকে আবার দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আপার হাউস লেজিসলেটিভ কাউন্সিল, ঠিক আছে, লেজিসলেটিভ কাউন্সিল, আর লোয়ার হাউস যেটা হচ্ছে সেটা হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে, যেটা আমাদের বিধানসভা, ঠিক আছে, বিধানসভা আর বিধান পরিষদ। এই লেজিসলেটিভ কাউন্সিলটা হচ্ছে বিধান পরিষদ, আর লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটা হচ্ছে বিধানসভা, যেখানটা আমাদের কি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুধু বিধানসভা আছে, বিধান পরিষদ নেই, ঠিক আছে। তো এটা যদি করার হয় তাহলে স্টেটের কনসার্নিং স্টেট যে থাকে তার কথাতে কিন্তু ডিপেন্ড করে সেন্ট্রাল কিন্তু এই লেজিসলেটিভ কাউন্সিলটা তৈরি করে। তো যাই হোক, তো এই ম্যাটারটা আমরা পার্লামেন্টের পার্টে একটু পড়ে নিলাম, যেহেতু আমরা 368 পড়ছি, সেই হিসেবে আমাদেরকে কিন্তু স্পেশাল মেজরিটি, সিম্পল মেজরিটি এগুলো জানতে হবে। তো লেটস কাম ব্যাক টু দ্য পয়েন্ট, যেখানে 368 এ বলছে যে স্পেশাল মেজরিটি মানে কি, 2/3 মেজরিটি। 2/3 মেজরিটিতে আমরা কি পাচ্ছি, যে ইচ হাউস অফ পার্লামেন্ট মানে লোকসভা রাজ্যসভাতে যে টোটাল স্ট্রেংথ থাকবে ইচ হাউসে 2/3 করে, ইচ হাউসে কিন্তু যে মেম্বার্স আছে হোল মেম্বার্সের 2/3 কি করতে হবে, প্রেজেন্ট থাকতে হবে আর ভোটিং করতে হবে। এটা একটা প্রসেস, ব্যাপারটা বোঝা গেল। ধরো কোনো প্রভিশন আছে যে এইটাকে পাস করাতে গেলে 2/3 মেজরিটি অফ ইচ হাউস এটা দরকার আছে, তাহলে তাদের যে হোল মেজরিটি আছে তার 2/3 দরকার আছে, এখানে 2/3 ওখানে 2/3, ঠিক আছে। তো সেই হিসেবে যদি দুটো হাউস থেকে পাস হয়ে যায় তাহলে সেই স্পেশাল মেজরিটি আমরা বলছি যে পার্লামেন্টের স্পেশাল মেজরিটিতে পাস হয়েছে, তাহলে সেটা অ্যাক্ট হয়ে যাচ্ছে। আর একটা দেখো স্পেশাল মেজরিটি আছে, ঠিক আছে, আচ্ছা এখানে আর একটা লিখে নি স্পেশাল মেজরিটির কথা। ধরো 50% অফ ইচ হাউসেস, ঠিক আছে, 50% মেজরিটি। ধরো টোটাল যে মেজরিটি আছে, ধরো আমাদের যে লোকসভার যতগুলো সিট আছে তার 50% এর বেশি মেজরিটি লাগবে, হলো ওখানে পাস হলো। আবার
রাজ্যসভার যে টোটাল মেজরিটি আছে তার যে 50% তার থেকে একটু বেশি লাগবে, যদি সেটাতে পাস হয়ে যায় তাহলে দেখা যাবে যে এটা স্পেশাল মেজরিটিতে পাস হয়ে গেছে, এটা এবার অ্যাক্ট হবে। স্পেশাল মেজরিটি অফ পার্লামেন্ট, স্পেশাল মেজরিটি অফ পার্লামেন্ট এটাতে থাকছে, ঠিক আছে। এর সাথে সাথে কি থাকছে, স্পেশাল মেজরিটি অফ পার্লামেন্টে থাকছে, আরেকটা থাকছে সেটা হচ্ছে উইথ ratification by the half of the total states। বোঝা গেল? তার মানে কি, পার্লামেন্টে স্পেশাল মেজরিটি দিয়ে পাস হবে, তাছাড়া যত স্টেট আছে তার হাফ স্টেটকে দিয়ে কি কিন্তু র্যাটিফাইড করাতে হবে ব্যাপারটাকে, তারপর গিয়ে কিন্তু এটা অ্যাক্টের স্ট্যাটাসটা পাবে। এবার আরেকটা যেটা প্রভিশন আছে ওটা 368 এর মধ্যে নেই, ওটা আমরা আলাদাভাবে পড়বো। ওটা হচ্ছে তোমার অর্ডিনারি লেজিসলেটিভ প্রসিডিওর, অর্ডিনারি লেজিসলেচারের প্রসিডিওর, ওটা হচ্ছে সিম্পল মেজরিটি, এটা আলাদা। এটা ধরো নর্মাল যে কোনো ক্ষেত্রে ইউজ হয়। এই সিম্পল মেজরিটি প্রসেসে কি হয়, যে ধরো কোনো কিছু অ্যাক্ট হচ্ছে বা কিছু পাস হচ্ছে কোনো বিষয় নিয়ে, সেটা হচ্ছে সিম্পল মেজরিটিতে হয়। তো চলে যাই নেক্সট, চলো দেখো নেক্সট পয়েন্ট এসে গেছি, ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস। তো এই কথাটার অর্থটা আগে আমাদেরকে বুঝতে হবে যে ফেডারেল সিস্টেম কি, হোয়াট ইজ ফেডারেল সিস্টেম। ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলা হচ্ছে যে ইন্ডিয়ার যে সিস্টেমটা হবে সেটা কিন্তু যুক্তরাষ্ট্রীয় হবে। এই ফেডারেল মানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। তো দেখো উইথ ইউনিটারি বায়াস, এবার ইউনিটারি বায়াসটাকে আমি ডিফাইন করব কিভাবে, যে এমনিতেই আর্টিকেল 1 যদি আমরা খুলে দেখি সেখানে দেখতে পাবো যে এখানে বলা হয়েছে ইন্ডিয়ান যে স্টেটস গুলো বা ইন্ডিয়া হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস, ঠিক আছে, ইউনিয়ন অফ স্টেটস, তা ইন্ডিয়া হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস। তো এইবার এইটাকে কিভাবে ডিফাইন করব আমি, এবার যেহেতু ইউনিয়ন অফ স্টেটস বলেছে, এবার ইউনিয়ন অফ স্টেটস বললে কি বোঝাচ্ছে, তার মানে কি অনেকগুলো স্টেটকে নিয়ে ইন্ডিয়া গঠিত। তাহলে কি এইখানে প্রশ্নটা করা যেতে পারে, যদি কোনো একটা স্টেট, যদি ধরো কোনো একটা স্টেট এখনই ডিসাইড করে, ধরো এখন হায়দ্রাবাদ ডিসাইড করলো যে আমরা এখন ইন্ডিয়াতে থাকবো না, আমরা 1947-এ যা ঠিক করেছি এখন আমরা কিন্তু থাকতে চাই না হায়দ্রাবাদ মানে তেলেঙ্গানা, আমরা আলাদা রাষ্ট্র হিসেবে কিন্তু নিজেদেরকে পরিচয় দিতে চাই, তো সেটা আমরা এখন ইন্ডিয়া থেকে আলাদা হতে চাই। তাহলে কি হবে, তাহলে সেই সিচুয়েশনটা কি হবে, তার দুটো টার্মস বলে দেওয়া আছে কনস্টিটিউশনে। একটা প্রথম টার্মস হচ্ছে ইন্ডিয়ান ফেডারেশন, ইন্ডিয়ার যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা ইজ নট দ্য রেজাল্ট অফ অ্যান এগ্রিমেন্ট বাই দ্য স্টেটস, কোন স্টেটের এগ্রিমেন্টের রেজাল্ট কিন্তু এই ফেডারেল যে ইন্ডিয়ান স্ট্রাকচারের কথা বলা হয়েছে সেটা কিন্তু নয়। সেকেন্ডটা কি বলেছে দেখো, নো স্টেট হ্যাজ দ্য রাইট টু সেসিড ফ্রম দ্য ফেডারেশন। এখানে কিন্তু আর একটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, কি বলছে যে কোনো স্টেটের কোনো রাইট নেই, যেটা আমি এইমাত্র বললাম যে তেলেঙ্গানা যদি এখন চায় যে আমি এখান থেকে আলাদা হয়ে যাব, ওটা কি বললে হবে না। তো নো স্টেট হ্যাজ দ্য রাইট সেটা আগেই বলে দিচ্ছে যে আমাদের ইউনিয়ন থেকে হুট করে আলাদা হয়ে যাবে, এরকম কোনো রাইট কিন্তু কোনো স্টেটের নেই। আচ্ছা চলো কে কি বলেছে সেটা আগে আমরা একটু দেখে নিই। প্রত্যেকজন কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং প্রত্যেকের কথাগুলো কিন্তু আমাদের জানতে হবে। হোয়াট ইজ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা বাক্যে যদি আমি ডেসক্রাইব করতে চাই যে এটার সিস্টেমটা কি, এটার স্ট্রাকচারটা কি, ফেডারেল ইন ফর্ম, ইউনিটারি ইন স্পিরিট, ঠিক আছে। তো বলছে যে ফেডারেল ফর্মে রয়েছে কিন্তু স্পিরিটটা রয়েছে, আত্মাটা রয়েছে ইউনিটারি ফর্মে। ইউনিটারি মানে হচ্ছে ইউনিয়ন, একটা সেন্টার, তার আন্ডারে স্টেটস। তো সেইটাকেই বলছে, সেটাকে ডেসক্রাইব করছে কিভাবে, যে ফেডারেল ইন ফর্ম, ইউনিটারি ইন স্পিরিট, ঠিক আছে, বাট ইউনিটারি ইন স্পিরিট। এবার দেখো কেসি ওয়ার কি বলছে, তিনি বলছেন যে ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে কোয়াসি ফেডারেল, মানে কিন্তু সম্পূর্ণ ফেডারেল নয়। আচ্ছা বলছে মরিস জনসন কি বলছে, বার্গেনিং ফেডারেলিজম, ঠিক আছে। গ্র্যানভিল অস্টিন কি বলছেন, কোঅপারেটিভ ফেডারেলিজম। আচ্ছা আইভর জেনিংস কি বলছেন,
তিনি বলছেন ফেডারেশন উইথ আ সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি, যেটা বলছি যে প্রত্যেকের কিন্তু একটা, দেখো এই কথাগুলোর মধ্যে দিয়ে কি প্রমাণ হচ্ছে, কিছুটা হচ্ছে ধরো ইন্ডিয়ান কনস্টিটিউশনের ডেসক্রিপশনটা আমরা যেমন একটা পাচ্ছি, যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের স্ট্রাকচারটা কি, তার একটা কি বলবো একটা জিস্ট, সেটা কি সেটা আমরা পাচ্ছি, যে তার সিস্টেমটা কিসের উপর ভিত্তি করে চলে। তো এইরকম ভাবে তুলে তুলে কোশ্চেন দেয় যে এই কথাটা কে বলেছে। ধরো কোশ্চেন বললো যে কোঅপারেটিভ ফেডারেলিজম কে বলেছে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে, অবভিয়াসলি অ্যান্সার হবে গ্যানভিল অস্টিন, চারটে তোমাকে অপশন দিয়ে দেবে। এবার তোমার যদি একবার পড়া থাকে, এই যে লেখা এবং পড়ার মধ্যে কি আমাদের একটা সংযোগ থাকা দরকার। এই যে তোমরা দেখছো, এই যে আমি লিখছি, এগুলোতে কি হবে আমাদের মাথার মধ্যে এটা সেট হয়ে থাকবে। এবার পরীক্ষার হলে গিয়ে যখন তুমি দেখছো কোশ্চেনটা তোমার সামনে আছে, তখন তোমার কিন্তু কোশ্চেন সম্পর্কে হয়তো কোনো ধারণাই নেই, ভুলেই গেছো তখন, কিন্তু এই যে পড়ছো সেটা কিন্তু তখন মাথায় স্ট্রাইক করবে যে সঠিক অ্যান্সারটা এটাই হবে, তখন কিন্তু তোমাকে হেল্প করবে। চলে যাই নেক্সট। দেখো ওখানে কি বলেছে, আরো দুটো ফিচার নিয়ে এসেছি, যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। এবার সবাই জানে যে আমাদের একটা পার্লামেন্ট আছে, আমি আগেই বলে দিয়েছি ডিভিশনটা কি। পার্লামেন্টকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা উচ্চকক্ষ একটা নিম্নকক্ষ। উচ্চকক্ষের নাম রাজ্যসভা আর নিম্নকক্ষের নাম লোকসভা। এইবার দেখো এই ফর্মটা কি করে আমরা পেলাম, অবভিয়াসলি ব্রিটিশ থেকে, আমরা ব্রিটিশ কনস্টিটিউশন থেকে ওটা আমরা পাচ্ছি পার্লামেন্টারি সিস্টেম। তো এবার দেখো কি বলছে, পার্লামেন্টারি সিস্টেম ইজ অলসো নোন অ্যাজ দ্য ওয়েস্টমিনিস্টার মডেল গভর্নমেন্ট। ওয়েস্টমিনিস্টার মডেল গভর্নমেন্ট বলছে, ঠিক আছে, পার্লামেন্টারি সিস্টেম, আমাদের ইন্ডিয়ার পার্লামেন্টারি সিস্টেম, যেটা ওয়েস্টমিনিস্টার মডেল গভর্নমেন্ট বলছে। রিপাবলিক কেন, ইন্ডিয়া রিপাবলিক কেন, এবার প্রশ্নটা আসছে এখানে। ইন্ডিয়াকে রিপাবলিক বলা হচ্ছে কারণ দেখো এখানে একজন পিএম আছে। এবার যদি আমি ব্রিটিশ যে স্ট্রাকচারটা আছে সেটার সাথে যদি তুলনা করি, ব্রিটিশের ক্ষেত্রে আমরা কি দেখবো, ওখানে মহারানী আছেন, তিনি আমরা আগে কি দেখেছি যে বিভিন্ন রানীর শাসনের কাজ, যেমন আমরা কুইন প্রোক্লেমেশন পড়েছি, এখন এলিজাবেথের কথা জানি। এই পরপর যে রানীর যে ভাবনাটা, যে মোনার্কি মানে হচ্ছে একনায়কতন্ত্র, আর এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, রিপাবলিক। কেন রিপাবলিক, কারণ হচ্ছে দিস প্রাইম মিনিস্টার ইলেক্টেড ডিরেক্টলি বাই দ্য পিপল বাই দ্য অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, তাই তো। তো অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে কিন্তু পিএম ইলেক্টেড হয়ে যাচ্ছেন অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য হোল ইন্ডিয়ান পিপল। কোথায় যাচ্ছে, টু দ্য পার্লামেন্ট, ঠিক আছে। তো সেখানে কিন্তু আমাদেরকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। এইবার এটাকে আমরা কি বলছি, রিপাবলিক বলছি। এখানে প্রজাতন্ত্র চলে, গণতন্ত্র চলে, ঠিক আছে। এইবার এক্ষেত্রে যদি আমরা তুলনা করে দেখি, যে ব্রিটিশের যে কুইন আছে, ব্রিটেনের যিনি কুইন আছেন, তার কিন্তু বংশ পরম্পরায় কি হচ্ছে, যে এই মোনার্কিটা চলতে থাকছে। কুইনের পর যিনি থাকবেন তিনি রানী বা রাজা হবেন, ঠিক আছে। এবার পরপর কিন্তু চলতে থাকবে। তো এরপর দেখো নেক্সট আমরা চলে আসছি সিনথেসিস অফ পার্লামেন্টারি সভেরেনিটি অ্যান্ড জুডিশিয়াল সুপ্রিমেসি। তো এইখানটা আগে কি বলছে দেখো, ফার্স্ট দিয়েছে ডক্ট্রিন অফ সভেরেনিটি অফ পার্লামেন্ট। সভেরেনিটি মানে হচ্ছে সার্বভৌমত্ব, ঠিক আছে, আর জুডিশিয়াল সুপ্রিমেসি। এই যে জুডিশিয়াল যে একটা, দেখো বিচার ব্যবস্থার ক্ষেত্রে আমরা সবাই জানি যে আমাদের দেশে যদি কোনো ভুলভাল ভ্রান্তি কিছু হয়, মিসকমিউনিকেশন হয়, মিসকনসেপশন কিছু যদি ধরো উঠে এলো, তখন কি হয়, আমরা কোর্টের কাছে যাই। যখন ধরো কোনো এক্সিকিউটিভ তার ডিউটি করার থেকে ডিনাই করছে, যে না আমি করব না, তখন আমরা সুপ্রিম কোর্টের কাছে যাই, বা নিম্ন আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এইভাবে। তো এই ভাবনাটা কিন্তু বুঝে গেলাম। এইবার আমরা এটাতে আসছি যে ডক্ট্রিন অফ সভেরেনিটি অফ পার্লামেন্ট, এই যে সার্বভৌমত্ব, এই পার্লামেন্টের যে মতবাদটা, এইটা আমরা কোথা থেকে পাচ্ছি, ব্রিটিশ পার্লামেন্ট থেকে। তো আমরা এইটা কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের ন্যায় গড়ে তুলেছি, কিন্তু প্রিন্সিপাল অফ জুডিশিয়াল সুপ্রিমেসি এটা কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের মতো নয়। এটা কিন্তু জুডিশিয়াল সুপ্রিমেসি মানে আমরা বুঝতেই পারছি এটা পুরোপুরি পার্লামেন্ট থেকে আলাদা। তো জুডিশিয়াল সুপ্রিমেসি কিন্তু আমেরিকান সুপ্রিম কোর্টের মতো কিন্তু গড়ে তোলা হয়েছে, ঠিক আছে। তো চলো নেক্সটে। আচ্ছা দেখো নেক্সট ফিচার হচ্ছে ইন্টিগ্রেটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি।
কি বলতে চাইছে যে আগেও বলেছি জুডিশিয়ারি সিস্টেমটা কিন্তু বাকি বডিগুলোর থেকে আলাদা। কোন বাকি বডি? এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ। আইন বিভাগ এবং শাসন বিভাগের কিন্তু কোনো হস্তক্ষেপ জুডিশিয়ারিতে পড়ে না, ঠিক আছে? তো জুডিশিয়ারি কি হলো? জুডিশিয়ারি একটা ইন্ডিপেন্ডেন্ট বডি। তো এইবার দেখো আর একটা প্রশ্ন, যেটা আর্টিকেল 50 ডিপিএসপি তে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা বিভাগের কি আলাদা আলাদা সেপারেশন এর কথা বলা হয়েছে, বলেছে যে তারা যাতে স্বাধীনভাবে সেপারেটলি কাজটা করতে পারে। তো জুডিশিয়ারি সিস্টেম কিন্তু একদম ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, সেখানে কারোর হস্তক্ষেপ চলবে না। এইবার দেখো প্রথম আমাদের কি হলো, সুপ্রিম কোর্টের কথা মাথায় আসবে, কারণ ওটা হাইয়েস্ট কোর্ট। এবার সেটাকে আমরা কি বলছি? সুপ্রিম কোর্ট ইজ আ, চলো লিখি, সুপ্রিম কোর্ট ইজ আ ফেডারেল কোর্ট, ঠিক আছে? সুপ্রিম কোর্ট ইজ আ ফেডারেল কোর্ট, বাট হাইয়েস্ট শুধু এইটুকুতেই কিন্তু সীমিত নয়, তাই বলছি, বাট হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল, হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল। এবার দেখো আমরা কিভাবে সিস্টেমটাকে শিখবো। দেখো প্রথমে আমাদের কি আসে, লোয়ার কোর্টস যেগুলো, ধরো অর্ডিনারি যে কোর্টগুলো আছে, ধরো যে একদম স্টার্টিং পয়েন্টে কোনো কেস নিয়ে যখন তুমি আসবে, ধরো তোমার সাথে কিছু সমস্যা হয়েছে, তো সেই প্রবলেমসটাকে নিয়ে তুমি কোথায় গেলে? লোয়ার কোর্টের কাছে, লোয়ার কোর্ট। এবার লোয়ার কোর্টে কেসটা হলো, কেসটা দেখা গেল যে শয়তান যারা আছে তারা জিতে গেল, তা এবার কি করা যায়? আবার অ্যাপিল করতে হবে হায়ার কোর্টে। হায়ার কোর্ট হচ্ছে সাবঅর্ডিনেট কোর্ট যেগুলো, ঠিক আছে? সাবঅর্ডিনেট কোর্ট। তো সেইগুলোকে বলতে কোনটাকে বোঝাচ্ছে? যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট, ধরো ডিস্ট্রিক্ট কোর্ট, ঠিক আছে? ডিস্ট্রিক্ট কোর্ট। এবার দেখা গেল ডিস্ট্রিক্ট কোর্টে গিয়েও সেম হলো যে আমাদের মনোপুত হলো না, তখন আবার অ্যাপিল করব কোথায়? হায়ার কোর্ট, মানে হাই কোর্ট অফ দ্য কনসার্ন স্টেট। কনসার্ন স্টেট মানে সেই স্টেটের হাই কোর্টে অ্যাপিল করলাম। তারপরে দেখা গেল হাইকোর্টেরও সম্মত হলাম না, সেটা যেটা দিচ্ছে আমার পছন্দ হচ্ছে না। যেমন রিসেন্টলি বেঙ্গলের ক্ষেত্রে সিবিআই করছিল যে হাইকোর্ট জামিন দিয়ে দিচ্ছে কিন্তু পছন্দ হচ্ছে না, তাই তারা কোথায় অ্যাপিল করছে? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্টে অ্যাপিল করলে এবার সুপ্রিম কোর্ট যা বলবে সেটা তো মানতেই হবে। এবার সব ক্ষেত্রে তো তুমি রাষ্ট্রপতির কাছে যেতে পারবে না, কিছু কিছু ক্ষেত্রে পার্ডনের ক্ষেত্রে তখন রাষ্ট্রপতির কাছে যায়, প্রাণ ভিক্ষা চায়, সেক্ষেত্রেও ওগুলো আলাদা। কিন্তু নর্মাল যে আমাদের কেস কামানির যে বিষয়গুলো, সেগুলো সুপ্রিম কোর্ট অবধি কিন্তু অ্যাপিল করা যায়। চলে যাই নেক্সটে। দেখো আমাদের সুপ্রিম কোর্ট সম্পর্কে তো আমরা জানলাম, সুপ্রিম কোর্টের জাজ সম্পর্কে একটু জানি। সুপ্রিম কোর্ট নিয়ে আমি আলাদা একটা চ্যাপ্টার করব, সেটা আরেকদিন আরেকটা ভিডিওতে হবে। সুপ্রিম কোর্টের প্রেজেন্ট জাজ সংখ্যা কত? 34 জাজেস। এবার 34 জাজেসের মধ্যে তো দেখো সবাই মিলে তো আর নিশ্চয়ই বসে না, তো 34 জাজেস আছেন, কিন্তু তার মধ্যে 33টা হচ্ছে সুপ্রিম কোর্টের জাজ, নর্মাল যারা আর কি বিচার কার্য চালাচ্ছে তারা। আরেকজন থাকছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ঠিক আছে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এবার দেখো 34 জাজেস আছে, একজন চিফ জাস্টিস, 33 নর্মাল জাজেস। এবার দেখো লাস্ট আমাদের যিনি জাজ ছিলেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তার নাম কি ছিল? শরদ অরবিন্দ ববদে, ঠিক আছে? SA ববদে, ঠিক আছে? শরদ অরবিন্দ ববদে কিন্তু লাস্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিল। রিসেন্টলি কে আছেন? রিসেন্টলি হচ্ছেন NV রামানন, ঠিক আছে? NV রামানন। NV রামানন কিন্তু রিসেন্ট চিফ জাস্টিসে আছে। তারপর নেক্সট আমরা দেখছি কি ফান্ডামেন্টাল রাইটস। তো এটা একটা ফিচার কোন পার্টে আছে? পার্ট 3। পার্ট 3। এবার দেখো এর মধ্যে তো অনেক ডিভিশন আছে, ফান্ডামেন্টাল রাইটে কোনটা কোন কি বিষয়ের কথা বলছে সেইগুলো আমরা ডিভিশন করে এখানে কিন্তু আলাদা করছি। দেখো রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি কোথা থেকে কত অবধি আমরা পড়ছি? আর্টিকেল 14 থেকে 18 অবধি, ঠিক আছে? আর্টিকেল 14 থেকে 18 অবধি কি আছে? যে আমাদের সমতার অধিকার, যার কথা বলছি সেই সমতার বা সাম্যের অধিকার, সেইটা কিন্তু এই 14 থেকে 18 আর্টিকেলের মধ্যে রয়েছে। এবার দেখো রাইট টু ফ্রিডম, মানে আমাদের যে স্বাধীনতার অধিকার, সেটা দেখো
এই আর্টিকেলের তোমার 19 থেকে 22 অবধি কিন্তু আছে। আর্টিকেল 19 সম্পর্কে আরেকটা সেই ইনফরমেশন দিয়েছিলাম মনে আছে, আর্টিকেল 358 ডিউরিং দ্য টাইম অফ এমার্জেন্সি আর্টিকেল 19 সাসপেন্ড অটোমেটিক্যালি, ঠিক আছে। তো কারণ আমাদের ল আছে এরকম যে সেই ল অনুযায়ী কিন্তু 19টা অটোমেটিক্যালি সাসপেন্ড হয়ে যায়, আর আর্টিকেল 359 অনুযায়ী কিন্তু হোল ফান্ডামেন্টাল রাইটটাই কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয়। এবার দেখো দেখো রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন আর্টিকেল 23 থেকে 24 অবধি কিন্তু আমরা পাচ্ছি, মানে দুটো আর্টিকেলই কিন্তু কভার করছে। এরপর দেখো কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, কালচারাল আর এডুকেশনাল রাইটস এর মধ্যে কোনটা পড়ছে? অবভিয়াসলি এটা যারা ব্যাকওয়ার্ড ক্লাসেস তাদের ক্ষেত্রে কিন্তু এই আর্টিকেলটা পুরোপুরি করা। দেখো আর্টিকেল 29 আর আর্টিকেল 30 এই দুটো। এরপর দেখো রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, ঠিক আছে। এর আগে আর্টিকেল 31 ছিল, আর্টিকেল 31 ছিল যেটা পার্ট 12 এ 300 এতে চলে গেছে। এই যে আর্টিকেল 31 বাই 300 এ বলে, ঠিক আছে। কোন পার্টে? পার্ট 12, ঠিক আছে, রোমানে হবে, যদি আমি এমনি সংখ্যায় লিখলাম। পার্ট 12 এ কিন্তু নিয়ে যাওয়া হয়েছে, তো সেইটা কিন্তু এখন নেই। আগে 6টা ভাগ ছিল, এখন 5টা। তো এবার দেখো 32 যেটা আছে, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। এবার কনস্টিটিউশনাল যে রেমিডিস গুলো আছে সেইগুলো আমরা দেখবো যে আর্টিকেল 32 তে ডেসক্রাইব করা আছে। আমি আরেকটা টপিক সম্পর্কে বলবো। এবার দেখো এগুলো কি? হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিওরারি, কোয়ারেন্টো। তো এগুলো কিন্তু রিটস বা আদেশ বা লেখ কে জারি করে, এটার কাজ কি? তো লেখ বা আদেশ এইটা জারি করে কারা? ধরো কোনো অ্যাগ্রিভ পার্সন, মানে কোনো ক্ষুব্ধ পার্সন, সে পাবলিকের মধ্যেই ধরো কেউ একজন এরকম ক্ষুব্ধ হয়েছে কারোর প্রতি, সে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে যেতে পারে বা কোর্টের কাছে যেতে পারে, গিয়ে বলতে পারে যে আমি যথেষ্ট ক্ষুব্ধ, আমার একটা কেস নিয়ে আমি এসছি। তো এইবার তখন কিন্তু সুপ্রিম কোর্ট বা কোর্ট সেইটা কিন্তু এই হেভিয়াস কর্পাস বা হাইকোর্টের কথা বলছি, হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিওরারি, কোয়ারেন্টো এইটা কিন্তু জারি করতে পারে, ঠিক আছে। তো সুপ্রিম কোর্টের কাছে গেলে সুপ্রিম কোর্ট জারি করে দেবে। এইবার দেখো এইগুলোর এক একটা ডেফিনেশন আছে। যখন আমরা ধরো আর্টিকেল গুলো ভালো করে পড়বো, ফান্ডামেন্টাল রাইটস গুলো পড়বো, তখন কিন্তু এগুলো ডেসক্রিপটিভলি আমরা বুঝে নেব। তো এগুলোর প্রত্যেকটার একটা করে কোড লাইন আছে, সেগুলো দিয়ে আমাদেরকে কি হবে, এগুলোকে মনে করতে হবে। তো এরপরে নেক্সটটায় চলে যাই। নেক্সট দেখো এখানে ডিপিএসপির কথা বলা হচ্ছে। ডিপিএসপি হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ঠিক আছে। তাই এত বড় নামটা লিখলাম না, তাই ডিপিএসপি লিখেছি। এবার ডিপিএসপি সম্পর্কে একটা কেস নিয়ে আগে বলে নিই, যে মিনার্ভা মিল কেস 1980-তে যখন সুপ্রিম কোর্টে কেসটা ওঠে, তখন কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে যে দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ফাউন্ডেড অন দ্য বেডরক অফ দ্য ব্যালেন্স ইন বিটুইন দ্য ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড ডিপিএসপি। তার মানে ফান্ডামেন্টাল রাইট আর ডিপিএসপি এই দুটোর ব্যালেন্সে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনটা কি ডিপেন্ড করে, ব্যালেন্স করে রয়েছে, ঠিক আছে। একদিকে থাকবে ফান্ডামেন্টাল রাইট, একদিকে থাকবে ডিপিএসপি, এইভাবে কিন্তু সুপ্রিম কোর্ট বলে দেয়। এইবার দেখো এই ডিপিএসপি আমরা কোন পার্টে পাচ্ছি? পার্ট 4, আর্টিকেল কত? 36 থেকে 51, আর্টিকেল 36 to 51 কিন্তু আমরা ডিপিএসপি পেয়ে যাবো। এইবার দেখো বি আর আম্বেদকর ডিপিএসপি সম্পর্কে কি বলেছিলেন? নোবেল ফিচার্স, ঠিক আছে, নোবেল ফিচার্স বলে আখ্যা দিয়েছিলেন, নোবেল ফিচার্স, ঠিক আছে, নোবেল ফিচার্স বলে আখ্যা দিয়েছিলেন। আচ্ছা, এছাড়া দেখো ডিপিএসপি নিয়ে আমি আগেও বলেছি যে এগুলো হচ্ছে রাষ্ট্র, এটা নন জাস্টিসিয়েবল, আর এর তিনটে ভাগ আছে। একটা হচ্ছে সোশ্যালিস্ট, সোশ্যালিস্ট, গান্ধিয়ান সেকেন্ড, লিবারেল, ইন্টেলেকচুয়াল।
তো এবার দেখো এই তিনটে ভাগে কিন্তু ভাগ করা রয়েছে। এরপরে দেখো আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডিপিএসপির এইমটা কি, কারণ কি এইম নিয়ে এটা তৈরি হচ্ছে সেটা তো আমাদের জানাটা দরকার। এর এইমটা হচ্ছে দেখো সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসি। তো ডিপিএসপির যে এইমটা আমরা আগে পড়বো সেটা এইম হচ্ছে কি সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসি, ইকোনমিক ডেমোক্রেসি, ঠিক আছে। এইটা কিন্তু মাথায় রাখবে। ডিপিএসপি সম্পর্কে কিন্তু আমরা একটা সাধারণ ধারণা কিন্তু নিয়ে নিলাম, যদিও এটার পার্টটা বিশাল বড়। তো ওই যে বারবার বলছি ডিপিএসপির 50 আর্টিকেলেই আছে, 40-তে পঞ্চায়েতের কথা বলা হচ্ছে, 44-এ ইউনিয়ন সিভিল কোডের কথা বলা হচ্ছে, এরকম নানা রকম ভাগ আছে প্রত্যেকটা আর্টিকেলে, সেইগুলো আমরা কিন্তু পড়ব। তারপর দেখো এরপরের ফিচার্সটা যেটা আছে সেটার মধ্যে চলে যাই। আচ্ছা, এরপরে দেখো পরের ফিচার হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি। এইটা কনস্টিটিউশনে অ্যাড হচ্ছে বাই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত সালে হয়েছিল? 1976। তো এইটার মাধ্যমে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিটা অ্যাড হচ্ছে। তা প্রথমে 10টা মতো ছিল, তারপরে দেখো শরণ সিং কমিটিটা আগে জানাটা দরকার। শরণ সিং কমিটি, ঠিক আছে। এই শরণ সিং কমিটি কিন্তু 8টা ফান্ডামেন্টাল ডিউটির কথা রিকমেন্ড করেছিল, তার সঙ্গে দুখানা জুড়ে 10টা করে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ কিন্তু জুড়ে দেওয়া হয়েছিল। এরপর দেখো এটা হচ্ছে পার্ট 4-এর এ, আর্টিকেলটা হচ্ছে একটাই 51-এ, ঠিক আছে। এইগুলো কোশ্চেন এসছে। তো শরণ সিং কমিটি যেটা বলে দিয়েছিল, রিকমেন্ড করে দিয়েছিল 8টা, তার সঙ্গে দুটো জুড়ে 10টা করা হয়েছিল। এইবার 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে, এটা হয়েছিল 2002 সালে। তখন আরেকটা ফান্ডামেন্টাল ডিউটি কিন্তু এর সাথে অ্যাড করে দেওয়া হলো, ঠিক আছে। আরেকটা ফান্ডামেন্টাল ডিউটি জুড়ে হলো মোট 11টা ফান্ডামেন্টাল ডিউটি। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি ডিটেলস। চলো চলে যাই নেক্সটে। কিন্তু তার আগে আরেকটা বলে রাখি, এটা কিন্তু নন জাস্টিসেবল, সেটাও বলে দিয়েছিলাম। ডিপিএসপির মতনই কিন্তু এটাও নন জাস্টিসেবল। নেক্সট emergency provision, article 352, 356, 360, 365। ফার্স্ট হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, ঠিক আছে। আচ্ছা, ধরো যুদ্ধ লেগেছে, ওয়্যার হচ্ছে, বা কোনো আর্মড রেবেলিয়ন হচ্ছে, তো সেই ডিস্টারবেন্সের ক্ষেত্রে কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি পুরো দেশে জারি করা হয়। 356-এ ধরো কোনো কনসার্ন স্টেটের কনস্টিটিউশনাল যে মেশিনারি সেগুলো কি হয়েছে, ফেলিয়ার হয়ে গেছে, এটা স্টেটের উপর অ্যাপ্লাই করা হয়। ধরো ঠিক মতো কনস্টিটিউশনের যে মেশিনারি গুলো আছে, মানে মেশিনারি বলতে ধরো যা ল মেকিং হচ্ছে, ধরো বিধানসভার কথা, অন্যান্য এক্সিকিউটিভ বা বিভিন্ন যে অথরিটি, সবকিছু ব্যবস্থাটা কি হচ্ছে, স্ট্রাকচারটা ভেঙে পড়ছে, তখন কিন্তু 356 প্রেসিডেন্টের রুলটা কিন্তু এর মধ্যে লাগু করা হয়। এবার 360 হচ্ছে ফাইন্যান্স এমার্জেন্সি, ঠিক আছে, ফাইন্যান্স এমার্জেন্সি। 365-এ কিন্তু এটাও প্রেসিডেন্ট রুল, এটাও প্রেসিডেন্ট রুল, আর এটাও প্রেসিডেন্ট রুল, এই দুটো। এটা একটু অন্য ধরনের। ধরো সেন্টার এই 365-এর ব্যাপারটা হচ্ছে, ধরো সেন্টার কোনো আদেশ দিল কোনো স্টেটকে, সেন্টার বা ইউনিয়ন কোনো আদেশ দিল কোনো স্টেটকে, এবার স্টেট করছে সেটাকে মানবো না, বলে দিল নেব না, উল্টো পাঠিয়ে দিচ্ছে যে মানবো না, তখন কি হবে? তখন কিন্তু ইউনিয়নের একটা নিজস্ব যেটা ধরো নির্দেশ দিচ্ছে, সেই নির্দেশটা অমান্য করছে, মানে কিন্তু দেশের সংবিধানের বাইরে যাচ্ছে, ঠিক আছে। তো স্টেট কিন্তু সেই কাজটা করতে পারে না। যদি কোনো স্টেট করে সেক্ষেত্রে কিন্তু এই এমার্জেন্সি জারি হতে পারে। এমনকি ধরো কনস্টিটিউশনের নিয়ম মেনে কিন্তু চলছে না কোনো স্টেট,
এরকম হতে পারে কনস্টিটিউশনের নিয়ম মেনে চলছে না, সেক্ষেত্রেও কিন্তু 365 কিন্তু সেই কনসার্ন স্টেটের উপর জারি হতে পারে। 3 টিয়ার গভর্নমেন্ট, এটা আরেকটা ফিচারের কথা বলছি। তো আমরা দুটো পার্টের কথা মনে রাখবো, পার্ট 9 আর পার্ট আচ্ছা নেক্সট দেখো 3 টিয়ার গভর্নমেন্ট সিস্টেমের কথা বলছে। আমরা দুটো পার্টের কথা মনে রাখবো কনস্টিটিউশনে, একটা হচ্ছে পার্ট 9 আর একটা হচ্ছে পার্ট 9 এর এ। এবার চলো এগুলো নিয়ে একটু বুঝে নিই। 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 আর একটা 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992, ঠিক আছে, একই সাথে দুটো হচ্ছে, শুধু আগে পরে। এবার দেখো এই পার্ট 9 এর স্কেডিউল নিচে লিখছি, হ্যাঁ, পার্ট 9 এর ক্ষেত্রে স্কেডিউল 11 আর পার্ট 9 এর ক্ষেত্রে স্কেডিউল 12, ঠিক আছে। এবার বলে দিই পার্ট 9 এ যেটা হচ্ছে সেটা হচ্ছে পঞ্চায়েতের কথা বলা হচ্ছে, তা স্কেডিউল 11 এ কিন্তু পঞ্চায়েতের কথা রয়েছে। আর পার্ট 9 এর এ সেটা হচ্ছে পার্ট 9 এর এতে আমরা পাচ্ছি স্কেডিউল 12 এর কথা, যেখানে মিউনিসিপ্যালিটির কথা বলা হচ্ছে। এবার এইটা আসি 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 তে পঞ্চায়েত সিস্টেমটা কিন্তু অ্যাপ্রুভ করা হচ্ছে, যেটা 3 টিয়ার সিস্টেমে আছে। সেই সিস্টেমটা কিন্তু এখানে নেওয়া হচ্ছে, বিশ্বে কিন্তু এটাই প্রথম, ঠিক আছে। এখানে কিন্তু 3 টিয়ার সিস্টেম আছে একমাত্র। আর এখানে যেটা 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দেখছো, এইটার মাধ্যমে কিন্তু মিউনিসিপ্যালিটিকে অ্যাড করা হয়েছিল। ঠিক আছে, এবার আমরা একটু স্কেডিউল সম্পর্কে অল্প অল্প জেনে নিই। দেখো স্কেডিউল ফার্স্টে কি বলছে, স্টেটস, ইউনিয়ন টেরিটরিজ অ্যান্ড দেয়ার এক্সটেনশন। তো এটা আর্টিকেল 1 থেকে 4 অবধি কিন্তু আমরা স্কেডিউল 1 এ পেয়ে যাব। তো এরপরে দেখো সেকেন্ডটা কি বলছে, অ্যালাউয়েন্সেস অ্যান্ড প্রিভিলেজেস। মানে ধরো কেউ কোনো অফিস, ধরো প্রেসিডেন্টের অফিসের কথাই বলছি, তার জন্য কি সে একটা নির্দিষ্ট অ্যালাউন্স পাবে, যেটা দিয়ে তার মাসিক যে টাকাটা আসবে সেটা, এবং কি কি সুবিধা সে পাবে, সেই সব বিষয় কিন্তু আমরা সেকেন্ড স্কেডিউলে দেখতে পাচ্ছি। সেটা হাই অথরিটির ক্ষেত্রে বলছে, যেগুলো ধরো প্রেসিডেন্ট, ক্যাগ, ভাইস প্রেসিডেন্ট যা যা আছে, যারা যারা সুবিধা পাবে, সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, এই প্রত্যেকেরই কিন্তু বিষয় সম্পর্কে এই সেকেন্ড স্কেডিউলে লেখা আছে। থার্ড স্কেডিউলে কি বলছে, ওথ অ্যান্ড অ্যাফার্মেশনস। এবার কারা ওথ অ্যান্ড অ্যাফার্মেশনস নেবে? ওথ হচ্ছে ধরো শপথ বাক্য পাঠ করে না, ধরো পার্লামেন্টে যদি দেখো যে কোনো সদস্য পদ পেলো, কেউ জিতে গেল, ইলেক্টেড হয়ে গেল, তখন কিন্তু তাকে একটা শপথ বাক্য পাঠ করতে হয়। যেমন মুখ্যমন্ত্রী শপথ বাক্য পাঠ করে, প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ করে। তা এইটার কথাই বলছে, কে কে সেই শপথ গ্রহণের কি কি বিস্তারিত যা কিছু থার্ড স্কেডিউলে আমরা পেয়ে যাব। সুপ্রিম কোর্টের বিচারপতির শপথ বাক্যের কথা আছে, হাইকোর্টের কথা আছে, ইলেকশন কমিশনের কথা আছে, সবকিছু। এরপর যেখানে বলা হয় কি, যে আমরা কনস্টিটিউশনের অখণ্ডতা অক্ষুণ্ণ রেখেই কিন্তু সংবিধানকে মেনে কিন্তু চলবো, এরকম একটা কথা বলা থাকে। ফোর্থ স্কেডিউলে কি বলছে, অ্যালোকেশন অফ সিটস অফ রাজ্যসভা। রাজ্যসভায় যে কত সিটস অ্যালোকেশন হবে কি না, যাবতীয় বৃত্তান্ত ফোর্থ স্কেডিউলে পেয়ে যাব। ফিফথ স্কেডিউলে কি পাচ্ছি, যেখানে বলছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অফ SC/STs এরিয়াস। মানে SC/ST যে এরিয়াগুলো আছে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, সেগুলো কিন্তু ফিফথ স্কেডিউলে আমরা পেয়ে যাচ্ছি। ওইটার যে অ্যাডমিনিস্ট্রেশন হবে, যা যা কন্ট্রোল হবে, এই সব কিছু কিন্তু ফিফথ স্কেডিউলে পাচ্ছি। সিক্স স্কেডিউলে কি আছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। এটা কি, এটার অ্যাডমিনিস্ট্রেশন। এই হোল চারটে যে স্টেট রয়েছে, এইটার যে অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে যা কিছু বলা আছে সব সিক্স স্কেডিউলে। চলো পরবর্তী 6টা স্কেডিউল পড়ে নিই। সেভেন্থে বলা হচ্ছে পাওয়ার ডিভিশনের কথা। 3টে লিস্ট ওখানে বলা হচ্ছে, একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, সেকেন্ড হচ্ছে স্টেট লিস্ট, থার্ড হচ্ছে কনকারেন্ট লিস্ট। এবারে সাবজেক্ট সম্পর্কে আমরা একটু জেনে নিই। ইউনিয়ন লিস্টের আন্ডারে 100টা সাবজেক্ট আছে, কিন্তু অরিজিনালি আছে 97, ঠিক আছে। এইভাবে কিন্তু নাম্বারসের মতো কিন্তু আমরা মনে রাখবো। অরিজিনালি হচ্ছে টোটাল 100টা সাবজেক্ট রয়েছে, তার মধ্যে 97 কিন্তু অরিজিনালি আছে। আর স্টেট লিস্টের আন্ডারে আমরা দেখছি যে 61 সাবজেক্ট রয়েছে, কিন্তু রয়েছে হচ্ছে 66, ঠিক আছে। এটা হচ্ছে বেশি নাম্বার পেয়ে গেছে। কনকারেন্ট লিস্টের আন্ডারে আমরা দেখতে পাবো 52টা জায়গা রয়েছে এবং 47টা সাবজেক্ট, কিন্তু 47 সাবজেক্ট কিন্তু এখন অরিজিনালি রয়েছে,
আর 52 সাবজেক্ট আছে। এরপর দেখো এইট স্কেডিউলে কি বলছে, ল্যাঙ্গুয়েজের কথা। 22টা ল্যাঙ্গুয়েজ আছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আর 21st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1967 এ সিন্ধিয়া ভাষাটা ঢুকছে। 71st 1992 তে কঙ্কানি, মণিপুরি, নেপালি এই 3টে ভাষা যোগ হচ্ছে। আর 92nd 2003 তে বোডো, ডোংরি, মৈথিলি, সাঁওতালি এই 4টে ভাষা যোগ হচ্ছে। 2011 তে 96 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেখানে কি করা হচ্ছে, এই ওড়িয়া যে পার্টিকুলার ওয়ার্ডটা সেটা কিন্তু ওডিয়া হিসেবে পরিগণিত হচ্ছে, এবার থেকে ওডিয়া বলা হবে। এইটাই কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে নেওয়া হয়েছে। এবার 9th স্কেডিউলে দেখো অ্যাক্ট অ্যান্ড রেগুলেশন সম্পর্কে বলা আছে। এবার দেখো যেটা ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951 এ কিন্তু এই 9th স্কেডিউলটা এন্টার করা হয়েছিল। 10th স্কেডিউলে তোমার কি কি রয়েছে, অ্যান্টি ডিফেকশন ল, ঠিক আছে। অ্যান্টি ডিফেকশন লতে আমরা একটু মাথায় রেখে দেবো যে 52nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 52nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985, ঠিক আছে। 1985 এ এই অ্যান্টি ডিফেকশন লটা কিন্তু নেওয়া হচ্ছে। এবার 11th স্কেডিউলে কি রয়েছে, আমরা সবাই জানি এখানে পঞ্চায়েত সিস্টেমের কথা বলা হচ্ছে, পঞ্চায়েত, ঠিক আছে। আর 12th স্কেডিউলে হচ্ছে মিউনিসিপ্যালিটি। তো হয়ে গেল আমাদের 12টা স্কেডিউল পড়া। মোটামুটি আমরা সেলিয়েন্ট ফিচার্স সম্পর্কে যতটুকু তথ্য না পড়লে নয়, যতটুকু না পড়লে আমরা পুরো হোল কনস্টিটিউশনটা সম্পর্কে একটা ধারণা পাবো না, প্রেজেন্ট করতে পেরেছি ততটুকু মধ্যে মনে হচ্ছে পুরোটাই কভার হয়ে যাবে। এবার দেখো এর বাইরে কিন্তু অতটা ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট এটা একটা তোমার বেসিক পুরো ধারণাটা নিলে তোমরা এবার তুমি যখন এন্ট্রি করবে, নতুন কোনো চ্যাপ্টার পড়বে, ধরো ফান্ডামেন্টাল রাইট নিয়ে শুরু করছো বা পিএম বেল নিয়ে শুরু করছো, মোটামুটি তুমি কিন্তু একটা কেস সম্পর্কে একটা তোমার ধারণা তৈরি হয়ে গেল। একটা যারা হিউম্যান বিং ছিলেন, যারা ইম্পর্টেন্ট হিউম্যান বিং অবভিয়াসলি, তারা কি বলছে ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে, তাদের নামটুকু জেনে গেলে। হোয়াট ইজ ফান্ডামেন্টাল রাইট, হোয়াট ইজ ফান্ডামেন্টাল ডিউটি, হোয়াট ইজ ডিপিএসপি, কেন নন জাস্টিসিয়েবল, রিটস গুলো কি, কোন আর্টিকেলে আছে, বি.আর. আম্বেদকর কি বলেছে, কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু এই ভিডিওটার মাধ্যমে তোমাদের একটা ধারণা হয়ে গেল। তাহলে নেক্সট দিন কিন্তু আমরা আর একটা নতুন ভিডিও নিয়ে আসব, সেটা হয়তো একটু টাইম লাগতে পারে কারণ অন্য সাবজেক্টগুলো তো কভার করতে হবে। তো আজকের মতো এখানেই, জয় হিন্দ।